is 2 kilometers. Okay. হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম গোয়া এক্সপ্লোর করব, কিন্তু কোনো ট্রেনের রিজার্ভেশনই পাচ্ছিলাম না। প্রিমিয়াম তৎকালে, এলটিটি কোচুভেলি, গরিবরথ এক্সপ্রেসে দুটো চেয়ার কারের সিট বুকিং করেছি। তাতে ভাড়া পড়লো দুজনের 2714 টাকা। ট্রেনটির নাম্বার হলো 12201। গাড়িটি ছাড়ে প্রতিদিন বিকেলে 4:45 এবং মাঠগাঁও পৌঁছায় ভোর 3টের সময়। আজ 20 ফেব্রুয়ারি। আজ আমরা এই মুহূর্তে আছি লোকমান্য তিলক টার্মিনাস। আমরা এখন কচুকুলাম মাঠগাঁও গরিবরথ এক্সপ্রেসে চেপেছি। আমাদের গন্তব্যস্থল হবে গোয়া। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, বেশ মজা পাবেন। ট্রেনটিতে কোনো প্যান্ট্রিকার নেই। হকাররা এসে রাতের খাবারের অর্ডার নিয়ে গেল। আমরা দুটো চিকেন বিরিয়ানিরই অর্ডার দিলাম। দাম পড়লো 120 টাকা, করে 240 টাকা। ঘড়িতে এখন 4:45। সঠিক সময় গাড়িটা ছেড়েছে। লোকমান্য তিলক টার্মিনাস থেকে মাঠগাঁও পর্যন্ত মাঝখানে 4টে স্টেশন রয়েছে। প্রথমে ট্রেনটি দাঁড়াবে থানে, তারপর পানভেল, তারপর রত্নাগিরি, তারপরে মাঠগাঁও। ধীরে ধীরে ট্রেনটি ভালোই স্পিড নিয়েছে। পরন্ত বিকেল, বাইরে মিষ্টি রোদ, কোচের ভেতরে কোমল হাওয়া, মিলিয়ে পরিবেশটা একটা অন্যরকম। আমাদের পরবর্তী স্টেশন থানে। এটি লোকমান্য তিলক থেকে 18 কিমি পার করে। আমরা এইমাত্র থানে স্টেশনে এসে পৌঁছেছি। লোকমান্য তিলক থেকে থানের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। আমরা এখন এসে পৌঁছেছি দিবা স্টেশন। এখানে কোনো স্টপেজ নেই, কিন্তু এখানে গাড়িটি দাঁড়িয়েছে এই কারণে এখান থেকে ট্রেনটি ক্রস করেই যাবে পানভেলের দিকে, অর্থাৎ রুট চেঞ্জ হবে। এটি সোজা মুম্বাই থেকে চলে যাবে সাউথের দিকে। আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন পানভেল। লোকমান্য তিলক টার্মিনাস থেকে এর দূরত্ব 53 কিলোমিটার।
লোকমান্য তিলক স্টেশন থেকে প্রায় 415 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছেছি রত্নাগিরি স্টেশন। রত্নাগিরি ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোঙ্কণ উপকূলে অবস্থিত একটি সুন্দর সমুদ্র তীরবর্তী শহর। এখানকার হাপুস বা অ্যালফানজো আম জগৎ বিখ্যাত। রত্নাগিরির চারপাশে রয়েছে নীল সমুদ্র, নারকেল গাছের সারি ও শান্ত পরিবেশ। বৈভববাড়ি একটি ছোট্ট স্টেশন। গত 1 ঘন্টা ধরে আমাদের গাড়িটি এই স্টেশনে দাঁড়িয়ে আছে। অবশেষে আমরা পৌঁছেছি আমাদের দীর্ঘ প্রতীক্ষিত মারগাঁও স্টেশন, যা মারগাঁও নামেও পরিচিত। ভারতের গোয়া রাজ্যের দক্ষিণ গোয়ায় একটি গুরুত্বপূর্ণ শহর। এটি দক্ষিণ গোয়ার প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় ভাষায় একে মারগাঁও বলা হয়। ওয়েলকাম টু গোয়া। আমরা এই মাত্র মারগাঁও স্টেশনে এসে পৌঁছেছি। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে এই স্টেশনে এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে ভোর 4টে। এটা 3টের সময় আসার কথা ছিল। মারগাঁও তো এসে গেলাম, কিন্তু রাত্রে 4টের সময় আমরা বুঝতেই পারছি না কোথায় যাব, কিভাবে যাব। তখনই সিদ্ধান্ত নিলাম নর্থ গোয়া এক্সপ্লোর করব। স্টেশনে নেমেই বাপেটা মিলে দুজনে চা খেলাম। তারপর 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দুজনে রিফ্রেশ হয়ে নিলাম। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে, বাস স্টপের জন্য ডাকাডাকি করছে। আমরা দুজনে উঠে পড়লাম। আমাদের দুজনের ভাড়া পড়লো 40 টাকা করে, 80 টাকা। पुराना सिटी है पुराना, ये सब पुराना, 450 पुराना है। ये पोर्तुगीज का है। ये देखो, ये आगे दिख रहा है ना, आगे ये हाँ। कोर्ट है, कोर्ट का निकल। अच्छा, ये 460 साल पुराना कोर्ट है, देखो। ये मडगांव का कोर्ट है, देखो। हाँ। सिविल एंड क्रिमिनल कोर्ट। ये 500 साल पुराना घर है, देखो ये। हाँ, वेल मेंटेन करके रखा। गवर्नमेंट तोड़ने के लिए नहीं दे रहा है। नहीं, ये तो ये हेरिटेज है। हेरिटेज है। अभी उसका खर्चा दे रहा है। इसका रक्षा करना जरूरी है। हाँ, रक्षा कर रहा है। इधर एक है ना पुराना हवेली, इधर इस साइड में पुराना देखने का चीज है। इधर गोवा में ऐसा, अभी आप पंजाब बजी जाएगा ना, फंतानिस बोल के है। एक देखो, कोलवा बीच रोड है, इधर से 7 किलोमीटर कोलवा बीच है, सबसे अच्छा बीच। अच्छा, हाँ, ये देखो हमारे मडगांव मार्केट है। अच्छे एरिया है गोवा में घूमने के लिए। तो किसी को इनको पता नहीं, गोवा पैसा मिला बोल के इधर उधर भगा रहे हैं। কার ড্রাইভারের কাছে জানতে পারলাম কিছু স্বার্থান্বেষী দালাল ট্যুরিস্টদের মিসগাইড করছে। এতে তাদের বাজার মার খাচ্ছে, ট্রাভেলারদের কাছ থেকে অনাবশ্যক বেশি টাকা দাবি করছে। ওনার দুঃখ এটাই যে এতে গোয়ার নাম খারাপ হচ্ছে। ওনার সাথে পরিচয় হয়ে মনে হলো উনি সত্যি একজন ভালো লোক। আপনারা চাইলে তার ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপর আমরা বাস স্টপে পৌঁছে গেলাম। সেখান থেকে বাস ধরে পৌঁছে গেলাম পাঞ্জিতে। আমাদের জনপ্রতি ভাড়া পড়লো 50 টাকা। পাঞ্জিতে পৌঁছেই আমরা একটা স্কুটি ভাড়া নিলাম। ভাড়া প্রতিদিন 450 টাকা, পেট্রোল খরচ আমাদের। এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, স্কুটি ভাড়া নেওয়ার সময় ভালো করে ভিডিও রেকর্ডিং করে নেবেন, কারণ স্কুটির কোনো খুঁত পেলে আপনার কাছ থেকে এরা বেশি টাকা দাবি করতে পারে। গোয়াতে হেলমেট পরা বাধ্যতামূলক, না হলে ট্রাফিক পুলিশ আপনাকে বড় রকম ফাইন করতে পারে। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত ছোট্ট কিন্তু ঐতিহাসিকভাবে অত্যন্ত সমৃদ্ধ রাজ্য হলো গোয়া।
আরব সাগরের তীরে অবস্থিত এই অঞ্চল প্রাচীনকাল থেকে বাণিজ্য, সংস্কৃতি ও ধর্মীয় আদান প্রদানের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। গোয়ার প্রাচীন নাম ছিল গোমন্তক। মহাভারত ও বিভিন্ন পুরাণে এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 3য় শতকে এটি অশোকা মৌরিয়া এম্পায়ারের অন্তর্ভুক্ত ছিল। পরে সাতবাহন, চালুক্য ও কাদম্ব রাজবংশ গোয়া শাসন করে। এই সময় হিন্দু ধর্ম ও সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটে এবং বহু মন্দির নির্মিত হয়। মধ্যযুগে 1400 শতকে গোয়া বিজয়নগরা এম্পায়ারের অধীনে আসে। পরে 1500 শতকে মুসলিম শাসন শুরু হয়। বিশেষত বাহামানি সালতানাতের প্রভাব ছিল। 1510 সালে পর্তুগিজ নৌসেনাপতি আলফানসো দি আলবা কিউরাকিউ গোয়া দখল করেন। এরপর 450 বছর ধরে গোয়া ছিল পর্তুগালের উপনিবেশ। এই সময় খ্রিস্ট ধর্মের প্রসার ঘটে এবং বহু গির্জা নির্মিত হয়, যেমন ব্যাসিলিকা অব বম জেসাস পর্তুগিজদের জন্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। 1947 সালে ভারত স্বাধীন হলেও গোয়া তখনও পর্তুগিজদের অধীনে ছিল। অবশেষে 1961 সালে ভারত সরকার সামরিক অভিযান পরিচালনা করে, যা অপারেশন বিজয় নামে পরিচিত। এর মাধ্যমে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়। 1987 সালের 30 মে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে এবং ভারতের 25তম রাজ্যে পরিণত হয়। আজকের গোয়া তার সমৃদ্ধ ইতিহাস, পর্তুগিজ ও ভারতীয় সংস্কৃতির মিশ্রণ, সুন্দর সমুদ্র সৈকত ও ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। মান্ডবী নদী গোয়ার অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ নদী। এটি কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে গোয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হয়েছে। গোয়ার রাজধানী পাঞ্জি শহর এই নদীর তীরে অবস্থিত। মান্ডবী নদীর দুই তীর জুড়ে সবুজ পাহাড়, নারকেল গাছ এবং মনোরম দৃশ্য দেখা যায়। সন্ধ্যার সময় নদীর উপর সূর্যাস্ত অত্যন্ত আকর্ষণীয় লাগে। পর্যটকদের জন্য এখানে নৌবিহার ও ক্রুজ ভ্রমণের বিশেষ ব্যবস্থা রয়েছে। মান্ডবী নদীতে সন্ধ্যার সময় ক্রুজ খুবই জনপ্রিয়। এই ক্রুজে গোয়ার লোকসঙ্গীত, নাচ এবং ডিনারের ব্যবস্থা থাকে, যা পর্যটকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা।
পাঞ্জি থেকে প্রায় 7 কিলোমিটার পার করে আমরা এসে পৌঁছেছি আমাদের প্রথম সমুদ্র সৈকত মিরামার বিচে। মারগাঁও এসে আমরা প্রথমে বাসে করে এলাম পাঞ্জিতে। পাঞ্জি থেকে আমরা একটা স্কুটি ভাড়া নিয়েছি 2 দিনের জন্যে। আমাদের লেগেছে 900 টাকা। ওরা 1000 টাকা চেয়েছিল, এখানে বার্গেনিং চলে, তো বার্গেনিং করে 100 টাকা কম করেছে, 1500 টাকা জমা করেছি। যখন রিটার্ন করব তখন 600 টাকা আমাদের রিটার্ন দেবে। তারপরে ওখান থেকে আমরা পেট্রোল ভরলাম, পেট্রোল ভরে সোজা বাইকে করে চলে এলাম মিরামার বিচ। এখন আপনারা দেখবেন মিরামার বিচ। মিরামার বিচ গোয়ার অন্যতম জনপ্রিয় ও সুন্দর সমুদ্র সৈকত। এটি গোয়ার রাজধানী পাঞ্জি থেকে খুব কাছেই অবস্থিত। আরব সাগরের তীরে বিস্তৃত এই সোনালী বালুকা বেলা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। মিরামার শব্দটি এসছে পর্তুগিজ ভাষা থেকে, যার অর্থ সমুদ্র দেখা, অর্থাৎ ভিউ অফ সি। এই নামের মতোই এখান থেকে সমুদ্রের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। মিরামার বিচের সোনালী বালি, ঠান্ডা সমুদ্রের হাওয়া এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য মনকে শান্ত করে দেয়। এখান থেকে মান্ডবী রিভার আরব সাগরে মিলিত হয়েছে। এনজয় করছিস না এখানে বাবু? সকালবেলাতেই এই বিচে স্বাস্থ্য সচেতন মানুষরা মর্নিং ওয়াক করতে আসেন। এখানে দেখলাম ছেলেরা ক্রিকেট খেলছে। মিরামার বিচে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা এবার চললাম আমাদের পরবর্তী সাইট ডনাপলা। ঝগড়া করছে
cristiano বাবা? আমরা এখন এসে পৌঁছেছি দিয়াজ বিচ। দিয়াজ বিচ মূলত ডোনা পাওলা এলাকার কাছাকাছি অবস্থিত একটি শান্ত ও সুন্দর সৈকত। এটি গোয়ার রাজধানী পাঞ্জি শহরের নিকটে হওয়ায় পর্যটকদের কাছে সহজেই পৌঁছানো যায়। দিয়াজ বিচ তুলনামূলকভাবে নিরিবিলি ও কম ভিড়যুক্ত। টিকিটিং সিস্টেম এন্ট্রি ফি দেখো কত টাকা দরকার নেই ডনাপোলা জেটিতে প্রবেশ মূল্য লাগে বড়দের 50 টাকা, ছোটদের 25 টাকা। তবে যারা স্থানীয় বাসিন্দা অর্থাৎ গোয়ার বাসিন্দা তাদের জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। আমরা দুটো 50 টাকা করে টিকিট কেটে ডনাপোলা জেটিতে প্রবেশ করলাম। ডনাপোলা, এখানেই সিঙ্গম ছবির শুটিং হয়েছিল। জাস্ট এখানে দেখুন আপনারা, বাজিরাও সিঙ্গম আতা মাজি সাটাকলি। স্লিপারই নাকি এটা ডনাপোলার এই জায়গাটায় আসতে গেলে আপনাদের 50 টাকা করে পার হেড টিকিট কেটে আসতে হবে। ডনাপোলা গোয়ার রাজধানী পাঞ্জি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে আরব সাগরের তীরে অবস্থিত একটি সুন্দর উপদ্বীপ। কথিত আছে এই স্থানের নাম এসেছে পর্তুগিজ ভাইসরয়ের মেয়ে ডনাপোলা ডি ম্যানেজেস এর নাম থেকে। এই নামের পেছনে একটি রোমান্টিক কিংবদন্তি কাহিনী রয়েছে। পর্তুগিজ ভাইসরয়ের মেয়ে ডনাপোলা একটি স্থানীয় যুবকের প্রেমে পড়েছিলেন, কিন্তু সামাজিক বাধার কারণে সেই প্রেম পূর্ণতা পায়নি। লোককথা অনুযায়ী ডনাপোলা দুঃখে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। যদিও এই কাহিনীর ঐতিহাসিক প্রমাণ স্পষ্ট নয়, তবুও এই প্রেম কাহিনী পর্যটকদের মনে কৌতূহল জাগায়। অ্যাডভেঞ্চারের জন্য এই জায়গাটি বিখ্যাত। এখানে জেট স্কি, প্যারাসেইলিং ও বোট রাইডের মতো নানা ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। মিরামার বিচ ও মান্ডবী রিভারের মোহনা এই জায়গা সৌন্দর্য বাড়িয়ে তোলে। সমুদ্রের ধারে থাকা এই সাদা ভাস্কর্যটি পর্যটকদের বিশেষ আকর্ষণ।
সবকটা দোকানের নাম তো হলো সিঙ্গম মশলা দোসা, সিঙ্গম স্পেশাল গোয়া কোঙ্কম, সিংহাম, এটা কি ফ্রেশ লাইম সোডা और वाटर एंड ऑल शरबत with সিঙ্গম মশালা। এভাবেই শেষ হলো আমাদের গোয়া সফরের প্রথম পর্ব। আজ আমরা দেখলাম গোয়ার সমুদ্র, প্রকৃতি আর কিছু অসাধারণ মুহূর্ত। এই যাত্রা ছিল আনন্দ, উত্তেজনা আর নতুন অভিজ্ঞতায় ভরা। প্রিয় বন্ধুরা, এটাই শেষ নয়, গোয়া সফরের আসল মজা এখনও বাকি। পরের পর্বে আমরা দেখব আরও সুন্দর বীচ, রোমাঞ্চকর অভিজ্ঞতা আর গোয়ার রাতের অন্যরকম রূপ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।